আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময় আমরা অতিবাহিত করেছি। নিশ্চয়ই হচ্ছে এখন পড়াশোনার তুমুল প্রতিযোগিতা চলতেছে। তো প্রতিযোগিতায় যদি তোমাদের টিকতে হয় তাহলে হচ্ছে অবশ্যই পড়াশোনা করতে হবে। ডারউইনের সেই বিখ্যাত লাইন তোমরা নিশ্চয়ই জানো যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। তারাই পৃথিবীতে টিকে থাকবে যারা হচ্ছে আহ, এই প্রতিযোগিতায় টেকার মতো হচ্ছে সক্ষমতা আছে। তো তোমাদের মতো সবাই হচ্ছে করোনার সময় হচ্ছে পড়াশোনা করতে সমস্যা হয়েছে। এখন সবারই আবার পড়াশোনা করার গতি ফিরে এসেছে। তো তোমাদের সাথে আমি বরাবরের মতো আছি, মশিউর রহমান প্লাবন স্যার, প্রভাষক অর্থনীতি বিভাগ, মাদারীপুর সরকারি কলেজ মাদারীপুর। তো আমি তোমাদের সাথে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চাহিদার আড়াআড়ির স্থিতিস্থাপকতা, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো তার আগে বলে নিচ্ছি যে আমি হচ্ছে এই টপিক্সের উপরে আরও স্থিতিস্থাপকতার উপরে আরও 2টা লেকচার দিয়েছি। তো আমি বলবো যে তোমরা হচ্ছে এই লেকচারটা শুরু করার পূর্বে প্রিভিয়াস লেকচার 2টি দেখে তারপরে হচ্ছে এই লেকচারটা শুরু করবে। তো আমি এই লেকচারে কি জানতে পারবো? এই লেকচারের মাধ্যমে আমরা জানবো যে আরআরই স্থিতিস্থাপকতা জিনিসটা কি, এবং আরআরই স্থিতিস্থাপকতার মাধ্যমে কিভাবে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে হয়। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ইংরেজিতে বলে হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো আড়াআড়ি শব্দটা যখনই আসে, আড়াআড়ি স্থিতিস্থাপকতা যখনই আসে, তখনই হচ্ছে সম্পর্কিত দ্রব্যের কথা তোমাদের আসবে। তাহলে সম্পর্কিত দ্রব্য বলতে কি বোঝায়? সম্পর্কিত দ্রব্য বলতে সাধারণত আমরা পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যকে বুঝে থাকি। তাহলে পরিবর্তক ও পরিপূরক দ্রব্য সম্পর্কে একটু বলতে হয়। পরিবর্তক দ্রব্যটা হচ্ছে যখন 2টা দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের পরিবর্তে অন্য একটা দ্রব্য ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ পাওয়া যায়, তখন এই 2টা দ্রব্যকে একটিকে অপরটির পরিবর্তক দ্রব্য বলে, ইংরেজিতে বলে সাবস্টিটিউট গুডস। উদাহরণটা হচ্ছে চিনি, গুড়, চা, কফি। তার মানে হচ্ছে এগুলোর মধ্যে একটার অভাব আরেকটা দিয়ে পূরণ করা সম্ভব, কিন্তু 100% তো সম্ভব না। এই কারণে হচ্ছে আমরা বলি যে একটার পরিবর্তে অন্য একটা ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ দেয়, কিন্তু 100% উপযোগ দেয় না। আচ্ছা, আরেকটা হচ্ছে পরিবর্তক দ্রব্য, যেটাকে ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি গুডস। যদি একটা দ্রব্য ভোগ করতে গিয়ে সাথে সাথে আরও একটা দ্রব্য ভোগ করতে হয়, অথবা একটা দ্রব্যের ভোগ যদি আমি বাড়াতে যাই, তাহলে হচ্ছে আরও একটা দ্রব্যের ভোগ বাড়াতে হয়। মানে 2টা হচ্ছে একসাথে কনজিউম করতে হয়, ভোগ করতে হয় বা নিতে হয়। এই 2টা দ্রব্যকে একটিকে অপরটির পরিপূরক দ্রব্য বলে। উদাহরণটা হচ্ছে যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে চা খেতে যাই, চায়ের সাথে যা লাগে, পানি লাগে, চায়ের সাথে চিনি লাগে, চাপাতি লাগে, এগুলো হচ্ছে সবই হচ্ছে পরিপূরক দ্রব্য। তাহলে পরিপূরক দ্রব্যের উদাহরণ হতে পারে চা, চিনি, এরকম আরও অসংখ্য উদাহরণ আছে। তোমরা হচ্ছে সেগুলো বের করবে, যেমন খাতা, কলম, এরকম হতে পারে। তাহলে আমরা যখন চাহিদার আড়াআড়ির স্থিতিস্থাপকতা বলবো, তার মানে হচ্ছে সাধারণত পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যকেই আমরা মিন করব, বুঝাবো। ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা আছে যে মনে করি এক্স দ্রব্যের চাহিদা অপেক্ষক কিউ এক্স ইকুয়াল ফাংশন অফ পি এক্স পিএস পিসি ওয়াই ডট ডট ডট। তার মানে কিউ এক্স মানে কি? কিউ এক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা। তাহলে এক্স দ্রব্যের চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? পি এক্স, এক্স দ্রব্যের নিজস্ব দাম। পিএস, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, তার মানে পরিবর্তক দ্রব্যের দাম। পিসি, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, পরিপূরক দ্রব্যের দাম। ওয়াই, ভোক্তার আয়। আরও অনেক কিছু আছে, অনেকগুলো স্বাধীন চলক আছে। এই সবগুলো স্বাধীন চলকের উপর হচ্ছে এক্স দ্রব্যের চাহিদাটা নির্ভর করতেছে। তাহলে আমরা যদি এরকম করি যে এক্স দ্রব্যের চাহিদা তো এটা, তাহলে এক্স দ্রব্যের দাম এবং ভোক্তার আয়, এগুলোর যদি আমরা স্থির রাখি, বা এখানে আরও স্বাধীন চলক আছে, এই চলকগুলোকে যদি আমি স্থির রাখি, তাহলে আমার থাকে কি? থাকে হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম। তাহলে একটা দ্রব্যের পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্যের
এই দামের পরিবর্তনের ফলে এই যে সম্পর্কিত আর অন্য একটা দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, ঠিক আছে? সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের ফলে এইটাও তো এটা সম্পর্কিত দ্রব্য, এর চাহিদার পরিবর্তন হয়। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সম্পর্কিত দুইটা দ্রব্যের ক্ষেত্রে অন্যান্য অবস্থায় স্থির থেকে যদি একটা দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে অপর আরেকটি দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বা মাত্রাকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। আবার বলছি, সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো একটা দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে অন্য একটা দ্রব্যের চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বা মাত্রাকে বা সাড়া দেওয়ার প্রবণতাকে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলবো। যেমন ধরো হচ্ছে যে চিনির দামের পরিবর্তনের ফলে গুড়ের চাহিদার পরিবর্তন হয়, তাহলে এরকম হবে যে চিনির দামের শতাংশিক পরিবর্তনের ফলে গুড়ের চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতটা হতে পারে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। একটা দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন হবে, আর একটা দ্রব্যের হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন হবে। ঠিক আছে, আমরা এখানে দেখো যে সূত্রের আকারে লিখেছি যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ক্রস ইলাস্টিসিটি ইকুয়াল দুইটা দ্রব্য যেহেতু আমাকে নিতে হবে, একটা দ্রব্যের দাম অন্য দ্রব্যের চাহিদা। তাহলে এখানে হচ্ছে ওয়াই দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন ধরলাম, এর ফলে এক্স দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন। যেহেতু দুইটা দ্রব্য, এই জন্য এক্স ওয়াই দিয়ে আমরা হচ্ছে দেখিয়েছি। তাহলে বরাবরের মতো ওয়াই দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন কিভাবে বের করে? শতাংশিক পরিবর্তনটা হচ্ছে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন ভাগ হচ্ছে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম। তো ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম হচ্ছে পি ওয়াই, প্রাইস অফ ওয়াই, আর ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন ডেল পি ওয়াই, মানে হচ্ছে ডেল মানে পরিবর্তন, তাহলে পি ওয়াই মানে হচ্ছে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন, গুণ হচ্ছে 100। ওকে, এর ফলে এক্স দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন। তাহলে এক্স দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন বলতে কি বোঝানো হয়? তাহলে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন ভাগ হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা, কিউ এক্স এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা, আর ডেল কিউ এক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন গুণ 100। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা নিতে পারি যে এই 100 আমরা বাদ দিতে পারি, একই মিয়া। ওকে, তাহলে উপরে থাকে আমার হচ্ছে ডেল কিউ এক্স, নিচে এখানে হচ্ছে কিউ এক্স, এখানে থাকে হচ্ছে ডেল পি ওয়াই ভাগ হচ্ছে পি ওয়াই। আচ্ছা, এখান থেকে যদি আমরা এভাবে করি, ডেল কিউ এক্স গুণ, এটাকে আমরা উল্টে দিই, ভাগ আকার আছে গুণ আকারে দিই, পি ওয়াই ডেল পি ওয়াই। এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি আমরা, তাহলে ডেল কিউ এক্স ভাগ হচ্ছে ডেল পি ওয়াই, গুণটা হচ্ছে পি ওয়াই বাই কিউ এক্স। এটা কি বের করলাম আমরা? এটা বের করলাম ক্রস ইলাস্টিসিটি। তো ক্রস ইলাস্টিসিটি ইকুয়াল ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই গুণ হচ্ছে পি ওয়াই বাই কিউ এক্স। তাহলে এটা এভাবেই হচ্ছে আমাদের হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করতে হয়। তো এই সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করব, এবং এরপরে এই সূত্রের মাধ্যমেই আবার আমরা দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করব। তোমাদের পরীক্ষায় হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা আসবে এবং সাথে হচ্ছে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে তোমাকে মন্তব্য করতে বলা হবে। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শিরোনামটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি নির্ণয়। 1 নম্বরে যদি হচ্ছে ক্রস ইলাস্টিসিটি যদি হচ্ছে ধনাত্মক হয়, আড়াআড়ি স্থিতিস্থাপকতা যদি ধনাত্মক হয়, তাহলে বুঝতে হবে যে দুইটা দ্রব্য হচ্ছে একে অপরের পরিবর্তক দ্রব্য। যদি
ক্রস ইলাস্টিসিটি ঋণাত্মক হয় তাহলে বুঝতে হবে যে দ্রব্য দুইটা হচ্ছে একে অপরের পরিপূরক দ্রব্য, এবং যদি ক্রস ইলাস্টিসিটি যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে যে দ্রব্য দুইটা হচ্ছে সম্পর্কহীন, তার মানে একটা দ্রব্যের সাথে অন্য দ্রব্যের কোনো সম্পর্ক নাই। এই তিনটা তোমরা মনে রাখবে বা খাতায় লিখে রাখবে। তাহলে আমরা একটা উদাহরণ নিয়েছি, এই উদাহরণটা সলভ করব। এখান থেকে হচ্ছে আমরা ক্রস ইলাস্টিসিটি চাহিদার আর স্থিতিস্থাপকতা বের করব, এবং সেখান থেকে হচ্ছে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে আমরা মন্তব্য করব কোন ধরনের দ্রব্য দুইটা। উদাহরণ হচ্ছে চিনির কেজি যখন 40 টাকা তখন গুড়ের চাহিদা হচ্ছে 20 একক। চিনির কেজি বেড়ে যখন হচ্ছে 60 টাকা হয় তখন গুড়ের চাহিদা বেড়ে 40 একক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপকতা বের করো এবং দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। ঠিক আছে, তাহলে আমরা জানি যে ক্রস ইলাস্টিসিটি ইকুয়াল হচ্ছে ডেল কিউ এক্স ডেল পি ওয়াই গুণ হচ্ছে পি ওয়াই বাই কিউ এক্স। ঠিক আছে, কি কি জিনিস দেওয়া আছে আমার? তাহলে চিনির আচ্ছা পি ওয়াই ওয়ান ডেল পি ওয়াই ইকুয়াল হচ্ছে পি ওয়াই ওয়ান মাইনাস পি ওয়াই, এরপর হচ্ছে কিউ এক্স ওয়ান ডেল কিউ এক্স ইকুয়াল কিউ এক্স ওয়ান মাইনাস কিউ এক্স। এখন দেখো যে হচ্ছে পি ওয়াই দ্বারা হচ্ছে দ্রব্যের দাম বোঝাচ্ছি, তাহলে চিনির দাম দেওয়া আছে 40 টাকা এবং এর পরবর্তীতে চিনির দাম আছে 60 টাকা। তাহলে প্রাথমিক অবস্থায় চিনির দাম 40 টাকা এবং এরপরে পরিবর্তিত হচ্ছে 60 টাকা। তাহলে হচ্ছে ডেল পি ওয়াই কীভাবে বের করব? পরে হচ্ছে 60 টাকা কেজি হয়েছে, আগে 40 টাকা, তাহলে পরেরটার থেকে আগেরটা বিয়োগ দিয়ে দিব, এটা আমার বের হবে 20। এবং একইভাবে হচ্ছে গুড়ের চাহিদা কিউ এক্স, গুড়ের চাহিদা প্রাথমিক অবস্থায় হচ্ছে 20 একক এবং পরিবর্তিত চাহিদা 40 একক। তাহলে গুড়ের চাহিদার কি পরিবর্তন হলো? পরে হচ্ছে 40, আগে হচ্ছে 20, তাহলে এই দুইটা বিয়োগ করলে 20। ঠিক আছে, ওকে। এখন আমরা মানগুলো বসিয়ে দিই এখানে। ডেল কিউ এক্স কত? 20। ডেল পি ওয়াই 20, পি ওয়াই 40, কিউ এক্স 20। তাহলে কত হয়? এটা কাটলে এটা কাটা যায় 2 ইজ গ্রেটার দেন 0। চমৎকার। তার মানে হচ্ছে আমার ক্রস ইলাস্টিসিটির রেজাল্ট আর স্থিতিস্থাপকতা আমার কত আসলো? আর স্থিতিস্থাপকতা আসলো গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে এটা ধনাত্মক। তাহলে আমার যদি চাহিদার আর স্থিতিস্থাপকতা হচ্ছে ধনাত্মক হয়, তাহলে এই যে দেখতে পাচ্ছ ধনাত্মক হয়, তাহলে দ্রব্য দুটা পরিপূরক দ্রব্য। তাহলে আমরা যে উদাহরণ নিয়েছিলাম চিনি এবং গুড়ের, তাহলে এই দুইটা দ্রব্য হচ্ছে একে অপরের পরিবর্তক দ্রব্য। ক্লিয়ার? বুঝতে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে পরিপূরক দ্রব্যর উদাহরণ হইতে পারে, সম্পর্কহীন দ্রব্যের উদাহরণ হইতে পারে। তাহলে আমি একটা উদাহরণ তোমাদেরকে দিব, এই উদাহরণটা সলভ করে তোমরা আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আমি দেখে দিব যে তোমাদের অঙ্ক হয়েছে কিনা। তাহলে উদাহরণটা আমি দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তো যদি হচ্ছে তোমাদের রেজাল্ট যদি হচ্ছে ধনাত্মক আসে, তাহলে বুঝতে হবে কি দ্রব্যটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। যদি হচ্ছে ঋণাত্মক আসে, তাহলে বুঝতে হবে দ্রব্য দুটি পরিপূরক দ্রব্য। এবং যদি শূন্য আসে,
তাহলে বুঝতে হবে দ্রব্যটি হচ্ছে সম্পর্কহীন। তাহলে একটা উদাহরণ, 1 নম্বর উদাহরণ এরকম হইতে পারে যে মোবাইলের দাম, মোবাইলের দাম বেড়ে 5,000 টাকা টাকা হতে 10,000 টাকা হয়। টাকা হলো, এবং ওষুধের চাহিদা, ওষুধের চাহিদা আমার 100 একক, 100 একক স্থির থাকে। প্রশ্নটা হচ্ছে যে স্থিতিস্থাপকতা বের করো। স্থিতিস্থাপকতা বের করো, দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এই দুইটা জিনিস তোমাকে বের করতে হবে। তো আমি আবারও বলছি যে এই ভিডিওটাই হচ্ছে আমার হচ্ছে স্থিতিস্থাপকতার উপর শেষ ভিডিও। এর আগে 2টা কন্টেন্ট আমি তৈরি করেছি স্থিতিস্থাপকতার উপর। তোমরা অবশ্যই হচ্ছে 2টা কন্টেন্ট দেখে তারপরে এই কন্টেন্টটা দেখবে, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে স্থিতিস্থাপকতা সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা করি। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমরা হচ্ছে সাথে থেকো। অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবে চ্যানেল, যাতে হচ্ছে তোমরা পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে পারো, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে যে তোমরা আমার সাথে আছো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।